যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো নেতা। জুলাই 2024 ইংরেজি বর্ষপঞ্জির নতুন তারিখ। ক্যালেন্ডারের পাতায় গত বছরই প্রথম লেখা হয় নতুন এই ক্ষণ, যেদিন নতুন করে লেখা হয় নতুন বাংলাদেশের নাম। রক্তস্নাত ছাত্র জনতার গণজাগরণে চূর্ণ বিচূর্ণ হয় ফ্যাসিবাদের ক্ষমতার মসনদ। রচিত হয় একটি দেশ, একটি জাতির স্মরণীয় ঐতিহাসিক মুহূর্ত। কোটা প্রথা বাতিলের দাবিতে শুরু হওয়া আন্দোলন রূপ নেয় স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে। কোনো দল বা দলীয় নেতা নয়, রাস্তায় নেমেছিল প্রতিবাদী ছাত্ররা। রাজনৈতিক সংকট শুধু নয়, দেশ জুড়ে চড়া মূল্যস্ফীতি, লাগামহীন দুর্নীতি, চাকরির অনিশ্চয়তায় ক্ষোভ ছিল তরুণদের বুকে। হৃদয়ে রক্তক্ষরণ হওয়া প্রতিবাদের নীরবতা ভেঙে রাজপথে নামেন তরুণরা। পুলিশের বুলেট, গণগ্রেফতার বা ইন্টারনেটের আলো নিভে গেলেও মুখে মুখে ছড়িয়ে যায় আন্দোলন। প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে তারুণ্যে, রাজপথ থেকে শহরে। একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে জেগে ওঠা প্রতিবাদী লড়াইয়ে সবাই একযোগে বলে ওঠেন, আর না। আন্দোলনের শুরুটা হয় 2024 সালের 5 জুন। মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র হাইকোর্টে অবৈধ হলে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর বিক্ষোভ জানান দেয় তাদের মনের ভাষা, যাদের পরিচয় একটাই, তারা শিক্ষার্থী। কোটা প্রথা বাতিলে সরকারকে 30 জুন পর্যন্ত সময় বেঁধে দেয়া তরুণদের কিছু হাত, যাদের কেউ সংগঠক নয়, কারো বড় পরিচয় নেই, সবাই শিক্ষার্থীদের কণ্ঠস্বর। হাজারো কণ্ঠে যাদের একটাই স্লোগান, কোটা প্রথা আর না। যেখানে ছিল না বড় কোনো ব্যানার বা পোস্টার। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে 4 জুলাইয়ের শুনানি নির্ধারণ করলে জুনের আন্দোলন গড়ায় জুলাই মাসে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 1 জুলাই সোচ্চার কণ্ঠে আরেকবার ভেসে ওঠে প্রতিবাদের সুর। 4 জুলাইয়ের মধ্যে চূড়ান্ত সুরাহার দাবিতে শিক্ষার্থীরা ঘোষণা করেন 3 দিনের জোরালো কর্মসূচি। আগামী রবিবার সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট পালিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আন্দোলনে যুক্ত হন জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। মুখে প্রতিবাদের স্লোগান থাকলেও সবার চোখ ছিল আপিল বিভাগের রায়ের দিকে। তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের আপিল বিভাগ নট টুডে বলে আদেশ দিলে ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। ছাত্রদের আন্দোলনের উত্তরে কঠোর ছিল প্রশাসনের জবাব। জল কামান, কাঁদানে গ্যাস, কিছুতেই দমানো যায়নি ছাত্রদের, যার মূল্য দিতে হয় রক্ত দিয়ে। হতাহত হন হাজারো ছাত্র জনতা, কিন্তু কেন ঝরল এত রক্ত? কেন ঝরল তাজা প্রাণ? মনের কোণে দানাবাঁধা ক্ষোভই জ্বলে ওঠে বারুদ হয়ে। 5 থেকে 11 জুলাই দেশ জুড়ে চলা বিক্ষোভ, সড়ক মহাসড়ক অবরোধ গিয়ে ঠেকে ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচিতে। বাংলা ব্লকেড নামে অভিনব কর্মসূচির মাঝেই আত্মপ্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়কদের নেতৃত্বে গতি পায় আন্দোলন। কর্মসূচিতে আমাদের আন্দোলন সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। কোটা বিরোধী আন্দোলনকে তারা সরকার বিরোধী
আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করছে। কোনো কিছুতেই দমেনি শিক্ষার্থীদের মনোবল। তৎকালীন সরকারের মন্ত্রীদের তির্যক মন্তব্য বক্তব্যে ক্ষুব্ধ হন জুলাই যোদ্ধারা। তখনকার স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া হুঁশিয়ারির লিমিটও নির্ভয়ে ক্রস করেন আন্দোলনকারীরা। রাজপথের আন্দোলন ছড়ায় রেলপথেও। মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারাও নাতিপুতি হলো মেধাবী, তাই না? প্রতিবাদের আগুনে ঘি ঢালে পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গাত্মক বক্তব্য। চীন থেকে ফিরে সংবাদ সম্মেলনে দেয়া রাজাকারের বাচ্চা সম্বলিত বক্তব্য উস্কে দেয় আন্দোলন। প্রতিবাদে মধ্যরাতে মুখরিত হয় ক্যাম্পাস। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের সশস্ত্র হামলা, আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ড ওবায়দুল কাদেরের উস্কানিমূলক বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখান আন্দোলনকারীরা। ষোলোই জুলাই 2024 দাবি আদায়ে রাস্তায় নেমে পুলিশের বন্দুকের সামনে বুক চিতিয়ে বীর দর্পে শহীদ হন রংপুরের শিক্ষার্থী আবু সাইদ। একই দিন চট্টগ্রামে শাহাদাত বরণ করেন ওয়াসিম, শান্ত, ফারুক। ঢাকায় প্রাণ দেন সবুজ আলী ও শাহজাহান। তাদের মৃত্যুর খবরে ভীত না হয়ে অকুতভয় ছাত্রছাত্রীরা নামেন মরণপণ আন্দোলনে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা পরদিনই ঢাকাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে বিতরণ করে ক্যাম্পাস রাজনীতিমুক্ত ঘোষণা করে। পুলিশি বাধায় বন্ধ হয় শিক্ষার্থীদের কফিন মিছিল। প্রতিবাদের ঢেউ লাগে সড়ক মহাসড়কে। গায়েবানা জানাজা, কফিন মিছিল এবং সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তাল তখন পুরো দেশ। আপনারা জানেন যে কটা ঘটনা, যতগুলি খুন খারাপি, এই শিবির, বিএনপি, জামাত এরা একসাথে করেছে। আবাসিক হল বন্ধ করেও সামাল দেয়া যায়নি পরিস্থিতি। পুলিশি অভিযানের মুখে কিছু শিক্ষার্থী হল ছাড়লেও অনেকেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে থেকে যায় ক্যাম্পাসে। আন্দোলন দমাতে বন্ধ করা হয় মোবাইল ইন্টারনেট। শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচিতে নির্বিচারে হামলা চালায় পুলিশ। পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্মম অত্যাচারের প্রতিবাদে আন্দোলনে হাল ধরেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় মুগ্ধ, ফাইয়াজ সহ মোট 48 জন শহীদের খাতায় নাম লেখালেও প্রকৃত সংখ্যা তখনও উঠে আসেনি গণমাধ্যমে। ডাক্তারদের বললাম, ডাক্তার আপনারা আমার ছেলের চিকিৎসা করেন, যত টাকা লাগে আমি দেবো। সোশ্যাল মিডিয়ার জোয়ার কিংবা আন্তর্জাতিক চাপে বিশ্ব সংবাদের শিরোনাম হয় বাংলাদেশ। নড়ে চড়ে বসে মিডিয়াও। রাষ্ট্রযন্ত্রের রক্তচক্ষু উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে এগিয়ে থাকায় বাংলা ভিশনকে দুদফা এবং অন্য 3টি চ্যানেলকে একবার সম্প্রচার বন্ধের মতো প্রচ্ছন্ন হুমকির মুখোমুখি হতে হয়।
মধ্য জুলাইয়ে বিক্ষোভের আগুনে পড়ে শত ছাত্র জনতা। ভয় না পাওয়া ছাত্রদের সাথে সংঘর্ষ বাধে পুলিশের। রণক্ষেত্রে পরিণত হয় ঢাকার অলিগলি। কড়া জবাব দিতে 18 জুলাই রাতে মোতায়েন হয় বিজিবি। রাত 9টার পর ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে গোটা দেশকে ইন্টারনেট বিচ্ছিন্ন করে সরকার। 19 জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে চলে ব্যাপক হামলা সংঘর্ষ। পুলিশ বিজিবির গুলিতে নিহত হন 119 জন। হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে 6 বছরের শিশু রিয়াগোপ সহ বাসায় থেকেও শহীদ হয় কেউ কেউ। এমআইএসটির ছাত্র ইয়ামিনের নিথর দেহ নির্মমভাবে পুলিশের এপিসি থেকে টেনে ফেলার দৃশ্য দেখে স্তব্ধ হয় গোটা জাতি। এরই মধ্যে জারি হয় কারফিউ, রাস্তায় নামে সেনাবাহিনীর সাজোয়া যান। কারফিউর দিনেও ঘোষণা করা হয় সাধারণ ছুটি, কিন্তু দ্রোহের আগুনে পোড়া দুরন্ত সাহসীরা কারফিউ ভেঙে নেমে আসে রাস্তায়। চলে সংঘর্ষ, গুলি। যাত্রাবাড়ি থেকে মোহাম্মদপুর, রামপুরা থেকে উত্তরা, প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে গোটা দেশে। শহীদ হন 71 জন। পুলিশের গুলি থেকে রক্ষা পায়নি আত্মরক্ষায় ছাদের কার্নিসে ঝুলে থাকা যুবকও। উত্তাল আন্দোলনের মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নিয়ে যায় পুলিশ। স্বৈরাচারের 3 মন্ত্রীর সঙ্গে দেখা করে 8 দফা দাবি জানান 3 সমন্বয়ক। অন্যদিকে সমন্বয়কদের আরেকটি অংশ পেশ করে 9 দফা দাবি। 21 জুলাই শেখ হাসিনা কোটা সংস্কারে বাধ্য হলেও ততদিনে জল গড়িয়েছে বহুদূর। 4 দফা দাবিতে 48 ঘন্টা সময় বেঁধে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ব্যাপক নির্যাতনের পর নাহিদকে ঢাকার অদূরে ফেলে রেখে যায় আইন শৃঙ্খলা বাহিনী। আন্দোলনের তোরে কিছুটা নমনীয় হয় স্বৈরাচার সরকার। 23 জুলাই কোটা সংস্কারের প্রজ্ঞাপন দিলেও কৌশলে চালাতে থাকে মামলা, গণগ্রেফতার। 24 জুলাই খোঁজ মেলে নিখোঁজ সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদের। 5 দিন পর আসিফ ও বাকেরকে চোখ বাঁধা অবস্থায় ফেলে যাওয়ার কথা ফেসবুকে জানান তারা। তো 4 দিন পর আমাকে বুধবার সকাল 11টায় আবার তারা চোখ বেঁধে ফেলে দিয়ে যায় আর কি মহাখালীর দিকে। শত মায়ের কোল খালি করা সেই আর্তনাদ টলাতে পারেনি শেখ হাসিনার মন। 25 জুলাই নিহতদের লাশকে তুচ্ছ করে মেট্রো রেলের ভাঙা অংশ আর বিটিভির ক্ষত দেখে হাসিনার মায়াকান্নায় হতবাক জনগণ। প্রাণের চেয়ে অবকাঠামোর প্রতি মায়া দেখে সহানুভূতির বদলে চরম সমালোচনা করেন অনেকে। 26 জুলাই গণগ্রেপ্তারে চলে ব্লক রেড। সাদা পোশাকে ডিবি হারুনের নেতৃত্বে হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় ছাত্র নেতাদের। মাত্র 11 দিনে গ্রেফতারের সংখ্যা 9000 ছাড়িয়ে যায়। টানা 10 দিন বন্ধ থাকার পর 28 জুলাই সচল হয় মোবাইল ইন্টারনেট। কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে রূপনগর থেকে হেফাজতে নেয় ডিবি। গান পয়েন্টে ছাত্রনেতাদের কাছ থেকে আদায় করা হয় আন্দোলন প্রত্যাহারের বিবৃতি। কিন্তু অন্য 3 সমন্বয়ক মাহিন সরকার, আব্দুল কাদের ও আব্দুল হান্নান মাসুদ অজ্ঞাত স্থান থেকে আগের বিবৃতি প্রত্যাহার ও 9 দফা দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। গণহত্যার বিচারে 30 জুলাই মুখে লাল কাপড় বেঁধে মিছিল করে শিক্ষার্থী ও শিক্ষকরা। নির্বিচারে গণহত্যার স্বচ্ছ তদন্তের আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। সরকারের শোক দিবসের বিপরীতে দাঁড়িয়ে ফেসবুকের প্রোফাইল লাল রঙের ফ্রেমে রাঙিয়ে তোলেন সাধারণ মানুষ।
আন্দোলন তখন তুঙ্গে। সময়ের ব্যবধানে আসতে থাকে অভিনব কর্মসূচি, যা কখনো আগে দেখা যায়নি। 31 জুলাই মার্চ ফর জাস্টিস, 1 আগস্ট শহীদদের স্মরণে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি এবং 2 আগস্ট দ্রোহ যাত্রার মতো ভিন্নধর্মী কর্মসূচি পালন করে মাঠ গরম রাখেন শিক্ষার্থীরা। ওরা শিবিরের প্লাবানেরই এখানে প্রবলেম এখানে সমান তালে চলতে থাকে পূর্ব ঘোষিত 9 দফার পক্ষে জনমত গঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আটক সমন্বয়কদের ছাড়াতে ডিবি অফিসে গেলে তাদেরও হেনস্থা করে পুলিশ। বৈষম্য বিরোধী সর্বাত্মকে আন্দোলন যখন তুঙ্গে, তখন পরোক্ষভাবে সহায়তার হাত বাড়িয়ে দেন ছাত্রদল, ছাত্র শিবির সহ বামপন্থী বিভিন্ন ছাত্র সংগঠন। কৌশলগত কারণে সরাসরি সমর্থন না দিলেও ধীরে ধীরে প্রকাশ্য সমর্থন জানায় বিএনপি জামাতের নির্যাতিত নেতারাও। ছাত্র জনতাকে পাখির মতো গুলি করতে দেখে দূর প্রবাসে থেকেও শিক্ষার্থীদের আন্দোলনকে জোরালো সমর্থন জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোনো নির্দেশনার জন্য অপেক্ষার প্রয়োজন নেই। নির্দেশনা একটাই, দাবি একটাই, দফা 1, দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত। ছাত্র জনতার আন্দোলনে নীরব ভূমিকার জন্য জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন দিয়ে শেষ পেরেকটা ঠুকতে চেয়েছিল স্বৈরাচার হাসিনা, কিন্তু দমানো যায়নি আন্দোলন। সমালোচনার মুখে 6 সমন্বয়ককে মুক্তি দিতে বাধ্য হয় ডিবি পুলিশ। সারা দেশে ব্যাপক ধরপাকড়ের মধ্যেও 9 দফা দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ করে ছাত্র জনতা। কয়েক লাখ মানুষের উপস্থিতিতে 9 দফার দাবি নেমে আসে 1 দফায়, যার একমাত্র দাবি ছিল খুনি হাসিনার পদত্যাগ। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা 1 দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবে আর 1 মিনিটও ক্ষমতায় থাকার শেখ হাসিনার মসনদ টিকিয়ে রাখতে তখনও মরিয়া আইন শৃঙ্খলা বাহিনী। আন্দোলনকারীদের উপর গুলি চালানোর কড়া নির্দেশনা দেন শেখ হাসিনা আর ওবায়দুল কাদেরের মন্ত্রীরাও। কিন্তু 3 আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে স্পষ্ট বার্তা আসে, ছাত্র জনতার উপর গুলি চালাতে প্রস্তুত নয় সেনাবাহিনী। দুর্বল হতে থাকে স্বৈরাচার হাসিনার কণ্ঠস্বর। আমার সাথে যদি বসতে চায় তাহলে আমি বসতে রাজি। তারা যদি এখনো আসতে চায়, কথা বলতে চাই, আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা। ছাত্রদের জন্য গণভবনের দুয়ার খোলা রেখেও সাড়া পাননি হাসিনা। সরকারের মন্ত্রীদের সাথে ছাত্র সমন্বয়কদের আলোচনার প্রস্তাব ওঠে। তাদের আশ্বস্ত করতে আবু সাইদের খুনি পুলিশ সদস্যদের বরখাস্ত ও গ্রেপ্তার করলেও আড়ালে ছাত্র জনতাকে প্রতিহত করতে কৌশলী পদক্ষেপ নেয় আইন শৃঙ্খলা বাহিনী। 4 আগস্ট মরণ কামড় দিতে সারা দেশে ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা চালায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা। পুলিশের সঙ্গে ছাত্রদের উপর গুলি চালায় স্বৈরাচারের গুন্ডারা। এদিন শহীদের খাতায় নাম লেখান আরও 130 জন মানুষ। আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ঘটনার নাটকীয়তা পায় 4 আগস্ট। একদিন এগিয়ে ছাত্র জনতা 5 আগস্ট ঢাকামুখী লং মার্চ ঘোষণা করলে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে সারা দেশে। দেশ জুড়ে চড়া কারফিউর কারণে কি ঘটতে যাচ্ছে এদিন তা নিয়েছিল
পিন পতন নীরবতা। এই লড়াই আমাদের জন্য একটি চূড়ান্ত লড়াই। এ শহর সেদিন ঘুমায়নি। বাতাসে বারুদের গন্ধ, কারফিউর মধ্যে রাজপথে পুলিশ, বিজিবি, সেনা টহল, মারমুখী অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যেই বিভিন্ন দিক থেকে আসতে থাকে ঢাকার প্রবেশ মুখগুলোতে কারফিউ ভেঙে মানুষের ঢল নামার খবর। কে জানতো সেই লং মার্চ কর্মসূচির দিনেই দেশ ছেড়ে পালাবেন একচ্ছত্র ক্ষমতার অধিকারী শেখ হাসিনা? কারফিউ ভেঙে জনস্রোত তখন গণভবনের দিকে, কিন্তু তখনও গণভবনে বসে লং মার্চের ছাত্র জনতার উপর গণহত্যা চালানোর নীল নকশা আঁকছিলেন শেখ হাসিনা। কিন্তু সেনাবাহিনী গুলি চালাতে অপারগতা প্রকাশ করায় ভেস্তে যায় নীল নকশা। উল্টো যান বাঁচাতে দেশ ছাড়তে বাধ্য হন পদচ্যুত শেখ হাসিনা। কিন্তু তখনও শেখ হাসিনার দেশ ছাড়ার তথ্য জানত না পুলিশ। এর মধ্যেই ছাত্র জনতার প্রাণপণ লড়াইয়ে প্রাণ যায় অনেকের, শাহাদাত বরণ করেন অনেকে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণে শেখ হাসিনার পদত্যাগ সহ সার্বিক বিষয় জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। স্বৈরাচারের পতনে উল্লাসে ফেটে পড়ে লাখো জনতা। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবরে রাজপথে নামে জনতার ঢল। ঢাকা সহ সারা দেশের মানুষ ভাসতে থাকে আনন্দের জোয়ারে। স্বৈর শাসনের শৃঙ্খল থেকে মুক্ত হয় দেশ। নতুন বাংলাদেশ গড়ার শপথে যাত্রা শুরু করে বদলে যাওয়া বাংলাদেশ।